বাস্তু যদি তোমার ইনহ্যান্স করে দেওয়া যায়, অ্যাক্টিভ করে দেওয়া যায়, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। অ্যাব্রডে ক্লায়েন্ট বসে আছে, তার ডিভোর্স আমি আটকে দিয়েছি। হ্যাঁ, এবং মানে তার হাজবেন্ড, আমি এখানে আবারও বলছি, নাম বলবো না, রিসেন্ট তার মা আমাকে দিয়ে আরেকটা কাজ করিয়েছে গত সপ্তাহে। সাড়ে সাথী লেগেছে, কি সর্বনাশ! আমার তো শেষ। আমি সাড়ে সাথীতে গাড়ি কিনেছি, হ্যাঁ। স্যাটার্ন তোমাকে 100% দেবে, কিন্তু স্যাটার্ন তোমাকে যাচাই করবে। শনি হচ্ছে লোহা পিটিয়ে সোনা চেঞ্জ হয়ে যায়, স্কিনের টেক্সচারটা চেঞ্জ হয়ে যায়, মানে একটা রাফ হয়ে যায়, একটা ব্ল্যাক শেড এসে যায়। তারপরে আমাদের পামের এই মিডলটা ব্ল্যাক। আমি সবাইকে বলি 21 ডেজ ইউ হ্যাভ টু ওয়েট, তোমাকে ওয়েট করতে হবে। 21 ডেজ পর থেকে আমার রিসেন্ট ক্লায়েন্ট, তাকে 21 ডেজ অপেক্ষা করতে হয়নি, সে 12th ডেতে সে আনসার পেয়ে গেছিল। সে অনেকখানি এনার্জাইজ ফিল করেছিল। ভীষণ রকম ভাবে ঔজ্জ্বল্যতা প্রথমে কমে যাবে, হেয়ার ফল হবে, খাবার হজম হবে না, ঘুম হবে না, তার ফলে ডার্ক সার্কুলেশন 100%। কি তার জন্য আমাকে প্রমাণ করতে হবে না। ডক্টররা সবসময় কি তুমি বাজারে হাটে কি স্টেথো গলায় নিয়ে ঘুরে বেড়ায় না। তাদের নামের পাশে একটা ডক্টর, পরিচিতি। আর পরিচিতিটা কি করে হবে? তোমার কাজের মাধ্যমে, বা তার মানে কর্মক্ষেত্রে কিছু ফেলে আসা, বা তাকে খাইয়ে দেওয়া। এখন সোশ্যাল মিডিয়াতে আমাদের ছবি পাওয়াটা খুব ইজি অ্যাভেলেবল হয়ে গেছে, তো সেই ছবি দিয়েও কিন্তু অনেক কিছু করে দেওয়া যায়। ওং ত্রম্বকং যয়ামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। ওং জুং স্বাহা। ধরুন আপনার বাড়িতে আপনি রাত্রিবেলা বাথরুমে যাচ্ছেন এবং ভয় পাচ্ছেন প্রত্যেকটা পদে পদে, কিন্তু পেছন ঘুরে দেখছেন কেউ নেই। ভূত নাকি কোনো রকম এনার্জি? একটু বুঝতে যদি অসুবিধা হয়, পুরো পডকাস্টটা দেখতে হবে আপনাদেরকে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে দেবযানী ম্যাম আছেন, নতুন একটা মুখ, এবং তাকে মানে কি বলবো, মানে পডকাস্টে এত মজা করে আমরা কথা বলেছি না, প্রত্যেকটা বিষয় যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব দরকারি। বানমারা, বশীকরণ, বাস্তু। দেখুন, বাস্তু এমন একটা জিনিস, ওই যে কোনো জায়গায় একটা লাল কাপড় কালো কাপড় বেঁধে দিলাম, আমার ঘর খুব ভালো আছে, এদিকে আপনার পকেটে টাকা নেই। বাস্তব এটাই। তাই জন্য বাস্তু খুবই ইম্পর্টেন্ট। তার জন্য কিন্তু ম্যামকে কল করতে হবে, যেখান থেকে আমার এই ইন্ট্রোটা শেষ হবে। আর আমার সাথে যদি কথা বলতে চান, বা ম্যাম যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে নাম্বারটা, সেই নাম্বারটা দেখতেই পাচ্ছেন, এবং যদি কোনো রকম প্রমোশনাল কাজ করতে হয় সেটার জন্যও কল করুন, আর ডাইরেক্ট ম্যামের সাথে। কেমন আছেন ম্যাম? ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আর আজকে প্রথমে আপনার কাছে কি পাবো আমি, বা কেকে পডকাস্ট দর্শকরা কি পাবে? দেখো, যেটা হচ্ছে যে রিসেন্ট চেম্বারের যে এক্সপিরিয়েন্সটা, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে বান মারা। হ্যাঁ, এই বান মারা জিনিসটা যে কি ভয়ঙ্কর পরিমাণে হতে পারে, সেটা আমি চেম্বার করলে পারে, বা আমার চেম্বারে যারা আসেন বসেন, তুমি যদি আধ ঘন্টা বসো, তার মধ্যে কিছু না হলেও দুজন ক্লায়েন্ট তো তুমি পাবেই যারা বান মেরেছে যাদেরকে, এবং সেই জায়গা থেকে তাদেরকে রিকভারি কি করে করব। এই জিনিসটা তন্ত্রের মধ্যে কিন্তু দেখো, তন্ত্রের মধ্যে যে বান মারা, অনেকে আছে বিশ্বাস করতে চায় না, দূর বান মারা ফান মারা সবকিছু হয় না, ডক্টরের কাছে যায়। কিন্তু ডক্টরের কাছে তো অবশ্যই অবশ্যই যাবে, মেডিসিনও নেবে, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় যে আমরা ডক্টরের কাছে যাচ্ছি, মেডিসিন নিচ্ছি, দীর্ঘদিন ধরে মেডিসিন নিচ্ছি, কিন্তু তারপরেও সেই জায়গাটা আমার ঠিক হচ্ছে না। তো তখনই তাদের ডাউট হয় যে তাহলে কি দেয়ার ইজ সামথিং ডিসপিউট, মানে এর মধ্যে কি কিছু প্রবলেম হয়েছে। তখনই তারা অ্যাস্ট্রোলজারের কাছে বা তান্ত্রিকের কাছে, যদিও এই জিনিসটা অ্যাস্ট্রোলজাররা কতটা ঠিক করতে পারবেন সেখানে একটা বিগ কোশ্চেন আছে আমার। এই জিনিসগুলো, এই যে বান মারা, বান তোলা, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তন্ত্র। হ্যাঁ, এই জায়গাটাতে আমি তন্ত্র নিয়ে একটা খুব ছোট্ট কথা বলবো, যে তন্ত্রটা কিন্তু আমাদের হিডেন সাবজেক্ট, হিডেন, এটা একটা শাস্ত্র। তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা।
এই সর্বক্ষণ আমি লাল কাপড় পরে, আমি টিকা টেনে মাথায় ফেট্টি বেঁধে বড় বড় মালা পরে আমি শো করছি যে আমি বিগ তান্ত্রিক, এটা হচ্ছে ভীষণ ভুল। আমাকে মানে তন্ত্রের জন্য এখন একটা লুক দরকার হচ্ছে, আমাকে বোঝাতে হবে কাজে যে আমি কতটা কাজ করতে পারি। আমার কাছে লোক এসে উপকার পেলে তাহলে আমার কাছে লোক আসবেই, এটা হচ্ছে 100%। কি তার জন্য আমাকে প্রমাণ করতে হবে না। ডক্টররা সবসময় কি তুমি বাজারে হাটে কি স্টেথো গলায় নিয়ে ঘুরে বেড়ায় না, তাদের নামের পাশে একটা ডক্টর। পরিচিতি, আর পরিচিতিটা কি করে হবে? তোমার কাজের মাধ্যমে হবে, তোমার কাজ তোমার পরিচিতি দেবে। তো আমাদের তন্ত্রের ব্যাপারটা আমরা একমাত্র ক্লায়েন্টকে দেখাতে পারি, কারণ সেটাও না দেখালে চলে। কারণ হচ্ছে যে ক্লায়েন্ট আমাদের পে করছে। এখানে কিছু কিছু জায়গায় ক্লায়েন্টের একটা ডাউট থাকতে পারে যে আমার কাজটা কি ম্যাম করছে, শিওর করছে। তো সেই জন্য আমি ক্লায়েন্টকে দেখাতে বাধ্য যে দেখো ভাই আমি তোমার জন্য এই রিচুয়ালসগুলো করছি। আদারওয়াইজ তন্ত্রটা কিন্তু সম্পূর্ণভাবে গুপ্তবিদ্যা এবং খুব সুন্দর একটা বিদ্যা যেটার খুব বাজে রূপ দেওয়া হয়েছে। এবার আসছি আমি বান মারাটাতে। বান মারা আমার রিসেন্ট, আমার গত সপ্তাহে আমার কাছে একজন এসেছিলেন যাকে বান মারা হয়েছে। সে দীর্ঘদিন ধরে না শুকিয়ে যাচ্ছে, মানে তার চেহারার মধ্যে শুকনো বান যেটাকে বলে, হ্যাঁ শুকনো বান যেটাকে বলে, তার চেহারার মধ্যে একটা ভীষণ রকম ভাবে ঔজ্জ্বল্যতা প্রথমে কমে যাবে, হেয়ার ফল হবে, খাবার হজম হবে না, ঘুম হবে না, তার ফলে ডার্ক সার্কেল এসে যাবে, ইরিটেশন, তোমার মনের মধ্যে একটা প্রচন্ড পরিমাণে ইরিটেশন, ভালো কথাও ভালো লাগবে না, খারাপ কথাও ভালো লাগবে না। তারপরে এরকম হতে হতে মানে তুমি ফিজিক্যালি তুমি আনফিট হয়ে যাচ্ছ, তুমি কোন কর্মের জায়গায় যেতে পারছো না। খুব ন্যাচারালি তোমার যদি শরীর খারাপ থাকে তুমি কর্মক্ষেত্রে যেতে পারবে না। এবার দীর্ঘদিন ধরে যদি তুমি অ্যাবসেন্ট করো, চাকরি তোমার চলে যাবে, হ্যাঁ তুমি কিছুই করতে পারবে না। শরীরের এনার্জিটা মানে এনার্জি লেস ফিগার যেটাকে আমরা বলে থাকি, তো সেই জিনিসটা হবে। তো সেই জিনিসটাকে কি করে ব্লক করে দেওয়া, অ্যাকচুয়ালি বানমারাটাকে ব্লক করে দেওয়া। এরপরে আমি আসবো ব্ল্যাক ম্যাজিকে। হ্যাঁ এই জিনিসটাকে না ব্লক করে দেওয়া, এই ব্লকিংটাই হচ্ছে মজার ব্যাপার, যেটা আমি কাউকে দেখাতে পারবো না, ক্লায়েন্টকে না দেখাতে পারলেও ভালো হয়। এবং আমি সেই ব্যক্তিকে, যে ব্যক্তি আমার কাছে এসেছিল দীর্ঘদিন ধরে হওয়ার পরে, আমি তাকে কিছু রেমেডিস দিই এবং আমি তাকে বলি যে তোমাকে কিন্তু রেমেডিসগুলো নিতে হবে। তো সে নেয় আমার কথা অনুযায়ী। তারপরে আমি তাকে বলি যে দেখো 21 ডেজ তোমাকে ওয়েট করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, আমি এক্ষুনি দিলাম 24 ঘন্টায় কাজ করবে। হ্যাঁ এটা কোনো ম্যাজিক না, 24 ঘন্টার মধ্যে কোথাও কোথাও কিচ্ছু কাজ করে না। এগুলো আমি জানি না যারা বলে তারা কি হিসেবে বলে, কিভাবে বলে। এটার হচ্ছে আমার শরীরের একটা অরা আছে এবং যে জিনিসটা আমি তৈরি করে তাকে দেব তারও একটা অরা আছে, এবং দুটো অরা ম্যাচ করতে হবে। আমরা যখন স্টোন ধারণ করি তখন স্টোনেরও একটা অরা থাকে, আবার তার শরীরেরও একটা অরা থাকে। এই দুটো অরা ম্যাচ না করলে পরে কোনো দিন কোনো কিছু কাজ করে না। এগুলো রিয়েল ট্রুথ, বাট এগুলো আমরা ক্লায়েন্টের সামনে বলা হয় না, আমি বলে দিই পার্সোনালি। তো সেই জন্য আমি সবাইকে বলি 21 ডেজ ইউ হ্যাভ টু ওয়েট, তোমাকে ওয়েট করতে হবে। 21 ডেজ পর থেকে আমার রিসেন্ট ক্লায়েন্ট, সে তাকে 21 ডেজ অপেক্ষা করতে হয়নি, সে 12th ডেতে সে আনসার পেয়ে গেছিল। সে অনেকখানি এনার্জাইজ ফিল করেছিল, আরো অনেক কিছু ফিল করেছিল, বাট তার বানমারাটা কিন্তু কোথাও কিছু ফেলে আসা হয়নি, তার বাড়ির সামনে কিছু ফেলে আসা বা তার মানে কর্মক্ষেত্রে কিছু ফেলে আসা বা তাকে খাইয়ে দেওয়া। এখন সোশ্যাল মিডিয়াতে আমাদের ছবি পাওয়াটা খুব ইজি অ্যাভেলেবল হয়ে গেছে, তো সেই ছবি দিয়েও কিন্তু অনেক কিছু করে দেওয়া যায়। ওকে ম্যাম, আপনি একটা জিনিস বলুন, আপনি কি বান কাটান নাকি বানটা ঠিক করেন? না, আমি বানটা কাটিয়ে দিই। হ্যাঁ, কারণ একটা মানুষ যখন আমার কাছে প্রবলেম নিয়ে আসছে তখন তো সে তো সলিউশন চাইছে, সে তো সেটা থেকে মুক্তি চাইছে। হ্যাঁ, তো আমি একেবারে কাটিয়ে দিই। এটা কোনো টেম্পোরারি না যে 6 মাস পরে তোমাকে আবার আমার কাছে আসতে হবে, একদম না। 2 বছর এটা কাটানো মানে একেবারে কেটে গেল, একেবারে কেটে গেল। ওই জন্যই আমি বললাম 21 দিন তোমাকে ওয়েট করতে হবে।
21টা দিন তোমাকে ওয়েট করতে হবে, এবং তার ফলে কি হবে, তোমার মধ্যে একটা অনেক রকম পরিবর্তন তুমি লক্ষ্য করতে পারবে, যে তোমার শরীর ভালো হচ্ছে, না হওয়া কাজগুলো হচ্ছে, তোমার ফেসটা অন্যরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, বান মেরে দিলে কি হয়, আমাদের চোখে মুখে না একটা ভীষণ ডিপ্রেসিভ মাইন্ড, আমার কিছু হবে না, আমার কিছু হবে না, হ্যাঁ, চুল উঠে যাচ্ছে, স্কিন চেঞ্জ হয়ে যায়, স্কিনের টেক্সচারটা চেঞ্জ হয়ে যায়, মানে একটা রাফ হয়ে যায়, একটা ব্ল্যাক শেড এসে যায়। তারপরে আমাদের পামের এই মিডলটা ব্ল্যাক হয়ে যায়। এইটাও আমার আরেকজন, এটা কি করে লাল হয়ে যায়, কালো হয়ে যায় কি করে? হ্যাঁ, এইটা একটা মজার ব্যাপার। যদি সত্যি করে বান মারা যায় তাহলে পরে কিন্তু তোমার রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড, বোথ হ্যান্ড, আইদার যে কোনো হাতের এই একদম মিডলটা, এটা হচ্ছে আমাদের কেতুর জায়গা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কেতুর জায়গা। এই জায়গাটা কিন্তু আস্তে 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 একটা ব্ল্যাক শেড হয়ে যাবে। আর যখন বানটাকে ব্লক করে দেওয়া হবে বা রিমুভ করে দেওয়া হবে, তখন দেখবে আস্তে আস্তে সেই কালোটা ফেড হয়ে যাচ্ছে। এটা আমি করে থাকি। কিন্তু যারা আজকে শুনছে ম্যাম, তারা তো আপনার নাম্বার দেখে আসবে, আপনাকে কন্ট্যাক্ট করবে, আশা করব। আর যারা বুঝতে পারছে, এখন যারা দেখছে, তারা যখন বুঝতে পারছে যে কালো ব্যাপারটা, এই কালো ব্যাপারটা তো হঠাৎ করে আসবে না, আস্তে আস্তে ধীরে 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 ধীরে। কারণ ধরো বানটা আমি যদি তোমাকে আজকে মারি, তুমি আজকেই অসুস্থ হয়ে পড়ছো তা না, এই তোমার এফেক্ট শুরু হলো একটু একটু করে, মনে হবে রাতে ঘুম, একটা মনের মধ্যে না অসম্ভব চঞ্চলতা, অ্যাংজাইটি যেটাকে বলে, যে শোবো না বসবো, বা বসলে পরে উঠে পড়ছে, দাঁড়াচ্ছে, মানে অসম্ভব কোনো কাজ, এক ল্যাপটপ খুলে বসলো কিন্তু কাজ করতে পারলো না, বই খুলে বসলো কিন্তু পড়তে পারছে না। এরকম স্টুডেন্টদেরও হয় প্রচুর। শিলিগুড়িতে আমার স্টুডেন্ট আছে যাকে বান মারা হয়েছিল, ক্লাস 9-এ পড়ে, নামটা আমরা বলতে পারবো না, হ্যাঁ, ক্লাস 9-এ পড়ে। তারা তো আমার কাছ থেকে দীক্ষা অবধি নিয়ে নিল, তারা ফুল ফ্যামিলি। হ্যাঁ, দেখেছে আমাকে গুগলে সার্চ করে, যে সেই বাচ্চাটিকে আমি যখন তার ডেট অফ বার্থ অ্যানালিসিস করি এবং তার মাকে যখন জিজ্ঞেস করি যে ওর রাইট হ্যান্ডে দেখো তো এরকম কিছু আছে কিনা, তখন বলে হ্যাঁ ম্যাম একটা ব্ল্যাক শেড। আমি বললাম এটা কতদিন? বলে এটা ওর বেশ কিছুদিন ধরেই দেখছি আমি, প্রায় 8-9 মাস ধরে, এবং বানটা মারা হয়েছিল 1.5 বছর এরকম ধরে। এবার এই শেডটা এসেছে, বাচ্চাটা একদম পুরো ড্যামেজ, সে ধরেই নিয়েছে তার মা বাবা ফেল করবে। এখন তাকে রেমেডি দেওয়ার পরে এখন, এবার তারা তো শিলিগুড়ি থেকে আমার কাছে এসে বসতে পারছে না, আমি জেনারেলি কাজটা তারাপীঠেই করি। এবার তারাপীঠের নামে অনেক সুনাম বদনাম আছে, হ্যাঁ, যে তারাপীঠে অনেক রকম উল্টোপাল্টা কাজ হয়, সত্যিই হয়, কিন্তু ডিপেন্ড করছে তুমি কার কাছে কাজ করাচ্ছ, কার সাথে যাচ্ছ। তো সেই জায়গা থেকে যদি তুমি কাজ করো, জেনুইন পার্সন পাও, তাহলে 100%। কারণ আমরা বিশ্বাস করি মা তারা আছেন, মা তারার কান আছে, শুনতে পান, মা তারার হৃদয় আছে, উনি ফিল করেন, চোখ আছে, দেখতে পান। এটা আমি পার্সোনালি বিশ্বাস করি। তো সেই জায়গা থেকে আমি তো ফল পাই, আমার ক্লায়েন্টও পায়। যখনই আমি হোমে বসি, কখনো আমার হোমের ছবি যদি দেখো, তাহলে পরে বুঝতে পারবে এক মানুষ সমান আমি আগুন তুলে দিই। আমার মাথার উপরে অনেকটা আগুন থাকে, এবং সেই আগুনেই, মানে যখন আমরা আগুন তুলি, সোয়াহা করি, তখনই তো মানে থ্রু মিডিয়া, এখন তো মিডিয়ার যুগ। আর এইটা একটা সময় ছিল, ধরো তুমি বেদ, যজুর্বেদ যদি ঘাটো, তাহলে তুমি বুঝতে পারবে যে তখন কোনো রেমেডি ছিল না। তখন রেমেডি বলতে কিন্তু একটাই ছিল, আমরা হবন করতাম। এই অশ্বমেধ যজ্ঞ আছে, রামায়ণে আছে, মহাভারতে আছে, যজুর্বেদে আছে, যেখানে যজ্ঞের থ্রু আমরা রেমেডি পেতাম। তো সেই জিনিসটাকে আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু এখন আমরা সেই জিনিসটাকে কেউ কেউ বিশ্বাস করি, কেউ কেউ করি না। বাট হবন যদি অথেন্টিক্যালি হয়, মানে হবনে কি কি ধরনের জিনিস আমি আহুতি দিচ্ছি, বা কি কি মন্ত্র পাঠ করছি, সেই ভাইব্রেশন 100% কাজ করে। বাহ ম্যাম, আপনি বান মারার কথা বলতে বলতে মাঝখানে বললেন ব্ল্যাক ম্যাজিক, এবং এটাও বললেন যে কোনো আপনি কোনো কাজ করছেন সেটা আপনি ভিডিও করে দেখান। হ্যাঁ, অবশ্যই। আবার এটাও বলছেন যে আপনি এটা গুপ্ত বিদ্যা, হ্যাঁ, এটা গুরুমুখী বিদ্যাও, এটা একদম ঠিক আছে, একদম। মানে আপনি একটু মানে যেটা হয় না সেটা করছেনও, এবং করে দেখাচ্ছেন। কি হয়, ভিডিও কলটা তখনই করি, যেমন আমার অ্যাব্রড ক্লায়েন্ট প্রচুর। হ্যাঁ, দেখো কেউ তোমাকে টাকা দিচ্ছে, এবার সে তো ভাবতে
ভাবতেই পারে যে হুম, ওনাকে টাকাটা দিলাম, উনি তো কই কাজ কিছু করলো বুঝতে পারলাম না। আমরা দেখাই একটা সার্টেন পার্ট অব্দি আমরা দেখাই, হুম, বাট যখন ক্রিয়াটা করি তখন আমরা ওটা শো করতে পারি না। অ্যাটলিস্ট ক্লায়েন্ট আমাকে বিশ্বাস করলো যে হ্যাঁ করছে আমি ওনাকে কাজটা। টাকা দিয়েছি, উনি কাজে বসেছেন, উনি তারাপীঠে গেছেন, উনি শ্মশানে বসে কাজ করছেন, হুম, উনি বাড়িতে বসে নেই, বা আমার টাকাটা নিয়ে উনি মন্দারমণিতে বেড়াতে যায়নি। না। এই জিনিসটা তাকে ট্রাস্ট, ক্লায়েন্টকে আমাকে ট্রাস্ট করাতে হবে, তা না হলে ক্লায়েন্ট কেন আমার কাছে আসবে যে আমি তোমার কাজটা আরে আর করেছি। এই জিনিসটা আপনার দোষ না, এটা কয়েক বছর মানে মাঝে এমন একটা সময় এসছে, আমিও শুনেছি যে এদের থেকে দূরে থাকো, মানে তান্ত্রিকদের থেকে দূরে থাকো, একদম কিন্তু মানে তন্ত্র তো এটা কোনোদিন শেখায়নি। একদম না, একদম না। মানে আমি তোমাকে বলছি তন্ত্র বেসিক্যালি দেখো, আমরা যদি বাড়িতে মানে গীতা রাখতে পারি, হুম, ভগবত হুম, গীতা রাখতে পারি, হুম, তাহলে আমরা তন্ত্রসারও বাড়িতে রাখতে পারি। আমার হুম, বাড়িতে আছে তন্ত্রসারের অনেক পার্ট আছে, হুম, মানে কৃষ্ণানন্দ আগমবাগীশের আছে। তো তন্ত্রসারের মধ্যে তোমার একদম শিবের মুখনিসৃত বাণী যেটা পার্বতী শুনছেন এবং হুম, গণেশ লিখছেন, হুম, হ্যাঁ, তো সেটার মধ্যেই রেমেডি আছে, সেটার মধ্যেই কোশ্চেন আছে। তুমি যদি তন্ত্রসার ফলো করো তাহলে তোমাকে কোনোদিন কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না, তান্ত্রিকের কাছে যেতে হবে না। কিন্তু আমরা একটা অপ্রভ্রংশ করেছি, এই যে বলছি আমরা একটা তান্ত্রিক মানে লাল বেশ পরে আসলাম, আজকে আমি হুম, একটা কালো হার পরেছি, বাট দিস ইজ নট রুদ্রাক্ষ। হ্যাঁ, এটা কিন্তু রুদ্রাক্ষ না। আমি রুদ্রাক্ষ তখনই ধারণ করি, আমি লাল তখনই ধারণ করি, আমি শিরবন্ধন তখনই করি যখন আমি যজ্ঞে বসি, ক্রিয়ায় বসি। আমাকে তো প্রমাণ করতে হবে না যে দেখো ভাই এসো আমি একজন তান্ত্রিক, আমার সাথে যোগাযোগ করো। হ্যাঁ মানে আমার, এত সত্যি কথা বলতে কি আপনার ইয়ে লাগছে না না? নেভার, আমি সবসময় বলি, আমি টিভিতেও যখন বসি তখনও বলি, এবং এর জন্য কারোর কাছে ভালো কারোর কাছে ভীষণ খারাপ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ তাতে আমার কিচ্ছু যায় আসে মানে না। আমি কিছুদিন আগে কয়েকটা পডকাস্টে কয়েকজন বলেছে, সত্যি কথা বলেছে। হুম, ভণ্ডামি এই যেমনি আমরা ওই ট্রেনে বাসে যখন হ্যাঁ দেখতে হ্যাঁ পাই, হ্যাঁ হ্যাঁ 201 টাকায় বশীকরণ। হ্যাঁ, সেটা কিন্তু 201 টাকা ইম্পসিবল। কিন্তু সেটা রেজিস্ট্রেশন হচ্ছে। হ্যাঁ, আসল কথাটা বলে না। এই যে মানুষকে যে ঠকানোটা, হ্যাঁ, দেখুন 200 টাকা অনেকের কাছে অনেক টাকা। অনেক টাকা। দিনে সে সারাদিন কাজ করে অবশ্যই, সেই 500 টাকাও অবশ্যই। রোজগার হয় না। হ্যাঁ, সেখানে অবশ্যই। 200 টাকা কেউ যদি এরকম মিথ্যে কথা বলে, সেটার জন্য অনেকে কমেন্ট করছে যে এইসব ভণ্ডামি, এইসব ভণ্ডামি হয় না। খুব স্বাভাবিক, এই জায়গাটা আমরাই এনেছি। হুম, মানুষের মধ্যে অবিশ্বাস একটা, মানে লোক অ্যাস্ট্রোলজারকে চিটিংবাজ বলে, হ্যাঁ। বা তারা ঠিক, আমি বলবো না যে তারা ভুল বলছে, কারণ অ্যাস্ট্রোলজাররা চিটিংবাজি করছে। হুম, আমি মানে এখানে হয়তো নাম বলতে পারবো না, বা আমি যদি পারমিশন পাই নামও বলে দেবো, আমার নামে হয়তো মানহানির মামলা হয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ। আমি মামলা করব, সেই সাপোর্টটা আমার আছে, আমি মামলা করব। কিন্তু এখানে অ্যাস্ট্রোলজাররা সত্যি চিটিংবাজি করছে। তুমি যদি না পারো তুমি হুম, অন্য ডক্টরকে রেফার করো, একদম। না, এবার তোমার হাতে যদি না থাকে, আদারওয়াইজ তোমার হাতে যদি থাকে তাহলে তুমি ট্রাই করো। আমি এরকম প্রচুর ক্লায়েন্ট ফিরিয়েও দিই যে ভাই তুমি এটা অন্য কারোর সাথে করো, হুম, আমার হ্যাঁ দ্বারা এটা হচ্ছে না। আমার দ্বারা এটা হবে না, বাট যেটা আমি নিতে পারবো হুম, সেটা আমি নিয়ে নিই, হুম, অবশ্যই নিয়ে নিই, এবং 100%। তুমি গুগলে গেলে আমার রিভিউ খালি দেখবে, অ্যাব্রড থেকে রিভিউ, হ্যাঁ অ্যাব্রডে ক্লায়েন্ট বসে আছে, তার ডিভোর্স আমি আটকে দিয়েছি। হ্যাঁ, এবং মানে তার হাজবেন্ড, আমি এখানে আবারও বলছি নাম বলবো না, রিসেন্ট তার মা আমাকে দিয়ে আরেকটা কাজ করিয়েছে গত হুম, সপ্তাহে হুম, তারাপীঠে। সেই ভদ্রমহিলা আমাকে কোনো না কোনো ভাবে পেয়েছে, কোনখান থেকে, গুগল থেকেই পেয়েছে, দেখুন এবং যার পাওয়ার থাকবে সে ঠিক তাকে খুঁজে দেবে। বের করে নেবে। সে মানে ভগবানও চায় যে তোর সাথে এর কন্ট্যাক্ট আমি করিয়ে দেবো। অবশ্যই, অবশ্যই তুমি এটা ঠিক বাস্তব। মতো ভাবে কাজ হ্যাঁ, করা। একদম। আমি না কর্মে খুব বিশ্বাসী, আমি ভালো কাজ করব, আমি জানি আমি ঠিক হুম, ফল হুম, পেয়ে যাব, হুম। হয়তো 2 দিন দেরি হবে, দেরি হবে। হোক, তার জন্য আমার কোনো অসুবিধা নেই। আমি 2 দিন কেন, আমি 7টা দিন ওয়েট করতে মানে পারি। আপনি শনিকে খুব বিশ্বাস করেন। 100% স্যাটার্নই আমাদের পয়সা দেয়। এই যে মানুষে, এটাও একটা মিথ, কথা বলতে বলতে কত টপিক হ্যাঁ, আসে যে সাড়ে সাথী লেগেছে, কি সর্বনাশ, আমার তো শেষ। আমি সাড়ে সাথীতে গাড়ি কিনেছি, আমি সাড়ে সাথীতে গাড়ি কিনেছি। হ্যাঁ, স্যাটার্ন তোমাকে 100% দেবে, কিন্তু স্যাটার্ন তোমাকে যাচাই করবে। শনি হচ্ছে লোহা পিটিয়ে সোনা করে। তুমি কতটা সৎভাবে জীবনযাপন করছো, তোমার মুখ কতটা ভালো, তুমি কাউকে আননেসেসারি গালিগালাজ করবে না। তারপরে হচ্ছে তুমি লেবার শ্রেণীর মানুষকে তুমি বাজে কথা বলবে না, তাদেরকে দুঃখ দেবে না, কষ্ট দেবে না। হ্যাঁ, তাদেরকে, তারা যদি সত্যি বিপদে পড়ে, তুমি 100 টাকার চাইলে তুমি 150 টাকা দাও,
তোমার যতটুকু ক্ষমতা, তার আশীর্বাদ, এইগুলো কিন্তু স্যাটার্ন দেখে। বিবেকানন্দ বলে গেছিল না যে ভগবানকে আমরা পুজো করি, কনসেন্ট্রেট করার জন্য একটা মূর্তি চাই, হ্যাঁ, কিন্তু তুমি মানুষকে তুমি ইয়ে করো। আমার গুরু বলেছিলেন যে মানে নামটা জানতে পারি? হ্যাঁ, সুদিন কুমার মিত্র, মাতৃ সাধক সুদিন কুমার মিত্র। মানে যারা একটু তন্ত্র নিয়ে আলোচনা করে তারা জানবে কোন লেভেলের উনি ছিলেন। কাস্টমসের বিশাল বড় অফিসার ছিলেন, হ্যাঁ, বিশাল বড় অফিসার। মানে এদিকে তিনি অফিসও করতেন, কিন্তু ওনার সাধিকা, মানে উনি অনেক বড় সাধক ছিলেন। উনি আদ্যামাকে পুজো করতেন, এবং সেই আদ্যামার স্বপ্ন পেয়ে আমার ঘরে কিন্তু আদ্যামাই আছে, কোষ্ঠী পাথরের 18 ইঞ্চি আদ্যামা, তাকে আমি গুপ্ত রেখেছি। হ্যাঁ, সেই আদ্যামা আছে, এবং আমি বিশ্বাস করি মা আমার সব সমস্যাগুলো আমি তার কাছে গিয়ে বলি, সে সেগুলো শুনতে পান, এটা আমার বিশ্বাস। একদম। হ্যাঁ, বলতেই পারে অনেকে ভণ্ডামি, ভুলভাল বকছে। তো সেই জায়গা থেকে মানে আমাকে যখন ক্লায়েন্ট ফোন করে বলল যে আমার হাজবেন্ড আরেকজন মহিলার সাথে এঙ্গেজ এবং ভাড়া বাড়ি খুঁজছে, পেয়েও গেছে, আর ডিভোর্সের ফর্ম আমার বাড়িতে এসে গেছে, ম্যাম এটাকে কি কিছু করা যেতে পারে? তখন আমি তাকে বললাম তুমি আমাকে 24 ঘন্টা সময় দেবে? তখন বলে হ্যাঁ, আমি আপনাকে কালকে এমন সময় ফোন করবো। এবার যেহেতু ওদের ওখানে যখন দিন হচ্ছে আমাদের এখানে রাত হচ্ছে, তো সেরকম ভাবেই আমি তার সাথে কথা বলি। বলার পরে আমি বললাম তুমি যদি বিশ্বাস করতে পারো আমি একটা চেষ্টা করতে পারি, কিন্তু একজন কাউকে আমার সাথে তারাপীঠে যেতে হবে। তখন সেই মহিলার মা, তার যথেষ্ট বয়স হয়েছে, তার পায়ে ব্যথা, হাঁটতে পারে না, তুমি বিশ্বাস করবে না কৌশিক, তাকে আমি আমার হোটেল থেকে মন্দিরে নিয়ে গেলাম, ধরে 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 ধরে, হ্যাঁ, তাকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সে বসলো। আমি বললাম আপনি বসুন। এবারে বললো আমি মাটিতে বসতে পারি না। আমি বললাম একটা তাহলে মোড়ায় বসুন। এবার সে, আমি আমার কর্ম শুরু করলাম, যজ্ঞ শুরু করলাম, তিনিও করলেন। 28 দিনের দিন ভদ্রমহিলা আমাকে মেসেজ পাঠালো, যে ফোন করেনি, কারণ টাইমের প্রবলেম বলে ফোন করেনি, যে দিদি ডিভোর্সের ফর্মটা পড়ে রয়েছে, আমার হাজবেন্ড না ডিভোর্সের নামটা এখন আর নিচ্ছে না, আর ওই বাড়িতেও যায়নি। তা বললাম ঠিক আছে দেখো, আরেকটু অপেক্ষা করো, যদি চলে যায়। এখন তারা সেই হাজবেন্ড সেই মেয়েটিকে, মানে তার গার্লফ্রেন্ডকে ব্লক করে দিয়েছে, এবং সে থাকে ইংল্যান্ডে, ব্লক করে দিয়েছে, এবং এখন তার ওয়াইফের সাথে, তার মেয়ের সাথে সংসার করছে। কিন্তু চাকরিটা নেই, চাকরিটা চলে গেছে, চাকরির জন্যও আমি কাজ করছি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তন্ত্র যদি তুমি ঠিক করে করতে পারো, তন্ত্র কথা বলে, কিন্তু তার জন্য সাজ পোশাকের দরকার নেই। আজকে আমাকে দেখে কেউ বলবে আমি তান্ত্রিক, আমি যেভাবে আসি। সত্যি আপনাকে খুবই সুন্দরী লাগছে, ঠিক আছে, এটা একটা প্রশংসা। কিন্তু আমি প্রথমে ভাবিনি যে আপনি তান্ত্রিক, ঠিক আছে। আমাকে দেখে কেউ বুঝতে পারে না আমি তান্ত্রিক, কেন আমি বোঝাবো? হ্যাঁ, আমি কেন বোঝাবো? তো হ্যাঁ, চেনা মামুনের পইতে লাগে না যে লাগে না। আমি তো সেটাই বলছি, ডক্টররা কি সারাক্ষণ রাস্তাঘাটে বাসে উঠলো স্টেথো নিয়ে, কি না আমি প্রমাণ করার জন্য আমি হ্যাঁ অ্যাপ্রন নিয়ে, এটার তো প্রয়োজন পড়ে। কিন্তু এই আমরা দেখি চতুর্দিকে মরার খুলি। প্রথম কথা, এগুলো তো অরিজিনাল মরার খুলি না, প্লাস্টিকের, সিলিকনে, নানান রকম আছে মরার খুলি। মদের বিষয়ে আসি, যজ্ঞ করতে গেলে মদ কারণ তো লাগেই। কারণ এবার কারণ লাগে, কারণের একটা ব্যাপার আছে। কারণটাকে আমি কারণ ছাড়া কাজ করি। এক্ষেত্রে অনেকে বলবে তাহলে তুমি কেমন তান্ত্রিক, তুমি কারণ ছাড়া কাজ করো? তুমি কারণের অনুকল্প বানিয়ে নাও, লাল চন্দন দিয়ে করে নাও, লাল চন্দন হয়ে যায় গোলাপ জল, ডাবের জল, দই, মানে ওটার বিকল্প এটা। অবশ্যই রামকৃষ্ণদেব কারণ ছাড়া পুজো করতেন, অনুকল্প দিয়ে। তোমরা রামকৃষ্ণদেবকে কবার দেখেছো লাল বস্ত্র টেনে মরার খুলি সামনে নিয়ে? কিন্তু উনি তো শক্তি মন্ত্র, উনি তো মাকে পুজো করতেন, শক্তি আরাধনা করতেন। উনি কতগুলো 63 খানা তন্ত্রের সাধক। হ্যাঁ, উনি যেটা 64 যোগিনীর উনি পুজো করতেন। কিন্তু ওনাকে কি কেউ দেখেছে লাল বস্ত্র পরে বসতে? কেউ দেখেনি। কোনো মরার খুলি নিয়ে বসতে, মদের বোতল নিয়ে বসতে, অদ্ভুত থাকতেন, অদ্ভুত, নিজের মজায় থাকতেন, নিজের মজা। মুদ্রা একটা দারুণ ইউজ করতেন উনি, যে মুদ্রাটা হচ্ছে এই মুদ্রাটা, হ্যাঁ, এই মুদ্রাটা উনি ইউজ করতেন, ভাবে বিভোর হয়ে যেতেন, মাকে ডাকতেন। কিন্তু অনেকে এটাও বলেছে রামকৃষ্ণদেব পাগল। তাহলে আমরা রামকৃষ্ণদেবকে ভীষণভাবে পুজো
পুজো করি, সবকিছু করি, মাকে জাগিয়েছেন, মাকে খাইয়েছেন, কিন্তু উনি তো কই লাল বস্ত্র পরেনি। তাহলে আমাদের কেন দরকার সবসময় রাস্তাঘাটে লাল বস্ত্র পরে টিকা টেনে বাসে উঠলাম, এই যে সবাই দেখছে কিনা, আমি দেখি তো আমার দিকে, সবাই ভাবছে আমি খুব বড়। আরে ভাই, আমার তো দরকার নেই। আমি যখন চেম্বারে ঢুকবো তখন আমাকে আমি চেম্বারেও এভাবেই ঢুকি। আমি কখনো রুদ্রাক্ষের মালা পরি না। আমি যখন আসনে বসি তখন পরি, যখন আমার দরকার সেই তখন সময়টার জন্য। হ্যাঁ, লাল বস্ত্র আমরা কেন পরি? লাল বস্ত্রটা আমরা তান্ত্রিকরা লাল বস্ত্র পরে আসনে কেন বসি? লাল হচ্ছে মঙ্গল, হ্যাঁ, লাল রং, আর লাল হচ্ছে শক্তির প্রতীক। সেই সময় যখন আমরা আসনে বসে তন্ত্রিক ক্রিয়া করি তখন খুব শক্তির প্রয়োজন হয়। সেই শক্তি মানে আমি খুব বলবতী, আমি মাছ মাংস খেয়ে ডিম খেয়ে ভীষণ বলবতী হলাম তা না, মেন্টাল শক্তির দরকার হয়। সেই শক্তিটা দেবে কে? আমাকে মঙ্গল দেবে। তার জন্য আমাকে পলা পরতে হবে না, তার জন্য আমাকে লাল পরতে হবে। আর কেন আমরা শিরবন্ধন করি? শিরবন্ধন এই জন্যই করা হয়, শিরবন্ধন হচ্ছে লাল ফেটটি মাথায় বাঁধা হয়, সেটাকে শিরবন্ধন বলা হয়। সেই শিরবন্ধনটা কেন করি? দেখবে তুমি বড় বড় হোটেলে শেফরা মাথায় সাদা টুপি পরে, চুলটা না পরে, রাইট। আমি যখন হাভনে বসছি, আহুতি যখন দিচ্ছি, মানে দেবতাকে খেতে দিচ্ছি, তাতে যেন আমার মাথার চুলটা না পড়ে, সেই জন্য শিরবন্ধন। প্রত্যেকটা পিছনে তুমি সায়েন্টিফিক্যালি খুঁজবে, প্রত্যেকটা জিনিসের পিছনে তুমি যদি সায়েন্স খোঁজো তুমি পেয়ে যাবে। কিন্তু আমরা অ্যাস্ট্রোলজাররা যদি সায়েন্স বলে দিই, মানুষ ভয় পাবে না। তাহলে আমাকে মানুষকে ভয় পাওয়াতে হবে, তবেই তো আমি টাকা পাবো। আমি একটু না, আমি ভীষণ স্পষ্ট বক্তা, আমি স্পষ্ট কথা বলি। আমি টিভিতেও যখন বসে ভীষণ স্পষ্ট কথা বলি। আমাকে অনেকে বলে কি আমার মেয়ের রেজাল্ট কেমন হবে? পড়াশোনা না করলে রেজাল্ট ফেল, পড়াশোনা করলে রেজাল্ট। তুমি পাথর দাও, গাছের শিকড়ের গুড়ি বেঁধে দাও, তাও কিছু হবে না, তোমাকে পড়াশোনা করতে হবে। এবার কি পড়াশোনা, ধরো অনেক সময় দেখা যায় প্রচুর পড়াশোনা করছে, সত্যি বাচ্চাটা প্রচুর এফোর্ট দিচ্ছে, কিন্তু সেই পরিমাণে রেজাল্ট পাচ্ছে না, তখন আমায় দেখতে হবে তার চন্দ্র খারাপ, মানে সে কনসেন্ট্রেট করতে পারছে না। বা অনেক বাচ্চা আছে দেখবে হলে গেল, হ্যাঁ, গিয়ে যাওয়ার পরে সব ব্ল্যাঙ্ক হয়ে গেল, সব গুলিয়ে গেল, কোশ্চেন পেপার দেখে সে মনে করছে নার্ভাস হয়ে যায়, নার্ভাস ব্রেকডাউন। হ্যাঁ, আমার তো কিচ্ছু এসব পড়িনি, নার্ভাস, মানে তার 100% চন্দ্র খারাপ, সে কনসেন্ট্রেট করতে পারছে না, কিন্তু সে খেটেছে। তখন তুমি তাকে সাপোর্ট দাও, সরস্বতী কবচ দিতে পারো, নীল সরস্বতী কবচ দিতে পারো, ব্লু মুন স্টোন দিতে পারো। আমি ব্লু মুন স্টোন দিয়ে ইউকের একটা বাচ্চাকে খুব ঠিক করেছিলাম। তারপর থেকে স্টোনের যে কথাটা বলছেন না আপনি, অনেকে আছে এই স্টোনটা প্রথমে প্রেফার করেন না। আপনি কি প্রথমে প্রেফার করেন? আমি প্রেফার করি না। আমি প্রথমে আপনি মন্ত্র বা সেটা দিয়ে কাজ, অবশ্যই আমি ঈশ্বরে বিশ্বাসী, স্টোন আমি প্রেফার করি না, আমি ঈশ্বরে বিশ্বাসী। কারণ কি, তুমি স্টোনটা কতটা অথেন্টিক সেটা 100% ডাউট। হ্যাঁ, কারণ সেটা একমাত্র জেম থেরাপিস্টই বলতে পারবে হ্যাঁ এটা ঠিক। এবার ধরো তুমি 10,000 50,000 টাকা দিয়ে একটা পান্না কিনলে, তাতে তোমার 12,000 কি 14,000 গেল, তোমাকে জেম থেরাপিস্ট নেবে ওটা ইয়ে করতে, তাহলে তোমার কত টাকা গেল? মানুষের কাছে কত টাকা আছে যে সব করবে, সেটা তো আমাকে ভাবতে হবে। তার কাছে নেই বলেই সে আমার কাছে এসছে, তার উপরে আমি যদি তাকে আরো দেনা করিয়ে দিই, তাহলে কি সে আর আসবে? তখন তো সে 100% আমায় চিটিংবাজ বলবে। সেই জায়গাগুলোও দেখতে হয়। আর ম্যাম, আমাদের দেখুন, সব থেকে স্বপ্নের, যে বাঙালির কাছে সব থেকে স্বপ্নের জিনিস হচ্ছে বাড়ি, হ্যাঁ, যেটাকে আমরা তন্ত্র কথায় বলি বাস্তু। কতটা ইম্পর্টেন্ট? 100%। একটা ছোট 100% বাস্তু যদি তোমার ইনহ্যান্স করে দেওয়া যায়, অ্যাক্টিভ করে দেওয়া যায়, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। যেমন হচ্ছে তোমার শরীর, আমি ধরে নিলাম তোমার শরীরটা একটা বাস্তু, তোমার যদি ফুড তুমি ভালো মতো খাও, তাহলে তুমি রোগ ভোগে পড়বে না, তোমাকে ইমিউনিটি তোমার অটোমেটিক্যালি ফুডের দ্বারাই চলে আসবে। তোমাকে কখনোই তোমার জ্বর হবে না, সর্দি লাগবে না, মাথা ব্যথা হবে না, তোমার কাজের এনার্জি থাকবে, তুমি কাজ করতে পারবে, তোমার সুন্দর ঘুম হবে। আর একটা সুন্দর ঘুমের খুব দরকার আমাদের, ঠিক সেরকম বাস্তু। এই যে আমরা অনেক সময় দেখি যে আমার বাড়ির এন্ট্রি হয়তো দেখা গেল খুব সুন্দর,
আমরাও তো অনেক রকম অনুষ্ঠান দেখি। আমি সেদিনকে দেখছিলাম একজন তান্ত্রিক বলছেন যে আপনার বাড়িতে এন্ট্রেন্সে আপনি আম, মায়ের অস্ত্র রাখুন, মানে খাড়া, এটা অনেক বাড়িতেই থাকে, এন্ট্রেন্সে খাড়া, আর এই লাল একটা পুটুলি, তার মধ্যে ফিটকিরি, তার মধ্যে আপনি কর্পূর দিয়ে আপনি ঝুলিয়ে দিন। বেশ, দিলাম। এইবার হয়তো দেখা গেল আমার বাড়ির এন্ট্রি হচ্ছে উত্তর দিক। এবার এই উত্তর দিকে আমি একটা খাড়া লাগালাম আর লাল রঙের একটা রাখলাম। এর ফলে কি হলো, খাড়াটা কতটা কি ফল দেবে সেটা পরে আসছি। ওই লাল পুটুলিটা যেটা ফল দেবে সেটা হচ্ছে তোমার টাকা পয়সা আসা, মানে তোমার ওয়েলথ, তোমার প্রসপারিটি, তোমার অর্থের আগমন পুরো ব্লক হয়ে গেল। হ্যাঁ, পুরো ব্লক হয়ে গেল। আমি এত কিছু ভাবছিলাম মানে আসবে কথা বলবেন না, 100%। কেন ব্লক হলো সে কেনটাও আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি প্রথমে যেভাবে বলছিলেন বললাম আসবে টাকা, না, লাস্টে গিয়ে ব্লক, একদমই না, ব্লক হয়ে গেল। হ্যাঁ, লাল রং হচ্ছে মঙ্গল। আচ্ছা, উত্তর দিকে আমাদের কে থাকে? কুবেরজি। আচ্ছা, উত্তর দিক হচ্ছে জল তত্ত্ব। হ্যাঁ, এবার জল তত্ত্ব মানে হচ্ছে নীল রং। হ্যাঁ, এবার ওখানে তুমি নীল রঙের পুটুলি ঝোলাও, খুব ভালো। তাহলে তোমার ফ্লারিশমেন্ট খুব ভালো হবে। তার ভেতরে তুমি যা খুশি রাখো ছাইবস্য, তাতে কিচ্ছু যাবে আসবে না। তুমি শুধু নীল রঙের একটা পর্দাই লাগিয়ে দাও, তোমায় কর্পূর রাখতে হবে না, ফিটকিরি রাখতে হবে না, কিচ্ছু রাখতে হবে না, তুমি লাল বস্ত্র, এই নীল বস্ত্রই লাগিয়ে দাও। আর এইবার আসছি যে তুমি জলতত্ত্বের জায়গায় তুমি মঙ্গলের জিনিস মানে লাল, মানে আগুন, সেইটা রেখে দিয়েছো। এর ফলে তো তোমার ফ্লারিশমেন্ট গেল, প্লাস বাড়িতে কারোর না কারোর ডিপ্রেশন, ডিপ্রেসিভ মাইন্ড, তারপরে হচ্ছে অকারণে রাগ, ঝগড়া, সামান্য সামান্য কথায় ঝগড়া, এই জিনিসগুলো হলো। এবার আসছি, তুমি খাড়া রেখেছো উত্তর দিকে, খাড়ার তলা দিয়ে তুমি যাচ্ছ আসছো কি না, তোমার প্রত্যেক ফাড়া কাটছে আর হচ্ছে। ফাড়া মানুষের জীবনে খুব সীমিত সময়ে আসে। আচ্ছা, তো গেল। এবার খাড়ার কি কাজ? খাড়া, গদা, এগুলো আমরা কোথায় ব্যবহার করি? যুদ্ধক্ষেত্রে। দেখবে তুমি কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 18 দিন, সেই সব জায়গায় ব্যবহার হয়েছিল। বা আমরা কোনো পশুকে মারতে চাই, বলি করতে চাই, তখন খাড়া বা দা, রামদা, এগুলো ব্যবহার করি। তুমি যুদ্ধক্ষেত্রের জিনিস মানে অস্ত্র বাড়িতে রেখেছো, চুলোচুলি মারামারি শুরু হয়ে যাবে, ভাই ভাই ভীষণ ঝগড়া, হ্যাঁ, স্বামী স্ত্রীতে ভীষণ ঝগড়া, মারামারির পর্যায়ে চলে গেছে। কি দরকার তোমার বাড়িতে অস্ত্র রাখার? অস্ত্রের ব্যবহার হচ্ছে যুদ্ধক্ষেত্রে। তুমি তোমার যদি মনে হয় তোমার ফাড়া আছে, তুমি শনিবার করে দক্ষিণাকালীর মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসো না, তোমার অস্ত্র রাখার কি দরকার? ম্যাক্সিমাম বাড়িতে দেখবে তুমি এরকম। এইবার তোমার এন্ট্রি উত্তর দিকে কি পশ্চিম দিকে কি পূব দিকে কি যদি দক্ষিণ দিক থেকে হয় তাহলে তুমি লাল রাখো, খুব ভালো, ভীষণ ভালো। হ্যাঁ, বা সাউথ ইস্টে লাল রাখো, তোমার বাড়িতে টাকা আসবে, মানি ফ্লো থাকবে, মানে অগ্নিতত্ত্ব তোমার বেড়ে গেছে, প্রচুর কাজ আসবে, খুব ভালো সেটা। কিন্তু উত্তর দিকে যদি তুমি রাখো, একদম গেলে তুমি মুখ থুবড়ে পড়ে গেলে। এই জিনিসগুলো না জেনে আমাদের অনেক জায়গাতে অনেক কিছুই তথ্য দেওয়া হয়, কিন্তু সেগুলো সব ইনকমপ্লিট, কমপ্লিট তথ্য দেওয়া হয় না, যার জন্য মানুষ এখন বিভ্রান্ত। তাদের এই নানান জায়গা থেকে আমি দেখে একটুখানি এই নিলাম, একটুখানি ওই নিলাম, নিয়ে একটা হজবড়ারও বাড়ির বাস্তুতে তৈরি করে রাখলাম। তারপরেই শুরু হলো, বাচ্চা পড়াশুনো করছে না, বাচ্চা সারাদিন মোবাইল দেখছে, স্বামী রাত্রিবেলা শুয়ে শুয়ে অন্য মহিলার সাথে চ্যাট করছে, বা স্ত্রী অন্য পুরুষের সাথে চ্যাট করছে। এই যে তারপরেই আমাদের কাছে এসে বলে বরকে বশীকরণ করতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে তুমি যদি আমার সাথে সত্যি চেম্বারে গিয়ে বসো না, তুমি হাসতে হাসতে মরে যাবে। হ্যাঁ, এই রকম নানান রকম অভিজ্ঞতা আমি সঞ্চয় করি। তো ম্যাম, আমরা তো বাস্তু নিয়ে শুনলাম, কিন্তু বাস্তু রিলেটেড কোনো অলৌকিক ঘটনা যেটা আপনি সলভ করেছেন একদম, সেটা যদি রাখেন। এটা হচ্ছে যে অনেক সময় অনেক বাড়িতে, যেমন আমার কাছে একটি ক্লায়েন্ট এসেছিল, বেহালার এক বাসিন্দা, তাদের বাড়িতে মানে তাদের হচ্ছে ফ্ল্যাট,
হ্যাঁ, এবং কমপ্লেক্স হিসেবে। তো তাদের বাড়িতে ঢোকার মুখে একটা পাকুড় গাছ আছে, এখনো আছে। পাকুড় গাছ? পাকুড় গাছ এখনো আছে। তো সেই গাছটা কোনোভাবেই ওটাকে ওরা কাটতে পারছে না। যেই কাটছে তারই ফ্যামিলিতে বা তার নিজস্ব জীবনে কিছু না কিছু একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, মরে যাচ্ছে, এরকম নানা রকম। তো এবার দেখা যাচ্ছে ওদের 7টা কমপ্লেক্স পর 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 পর, মানে 7টা, অনেকটা বড় ইয়েটা। তো সেই ভদ্রলোক আমাকে বলছে আর কি যে তা সেই ভদ্রলোকের ডিওপিটা তার স্ত্রী আমাকে দিয়ে দেখিয়েছে, ভদ্রলোকের এবং তার ছেলের ডিওবি, মানে ডেট অফ বার্থ। তো দেখানোর পরে আমি তার স্ত্রীকে আমি বলি যে আচ্ছা, তোমার হাজবেন্ড কি কোনোভাবে বাড়ির মধ্যে ভয় পায়? ভয় পায় বলতে যে কাউকে দেখছে, চলাফেরা করছে, সেই ভয়টা না। মানে কিরকম যে রাত্রিবেলা আমি বাথরুমে যাচ্ছি, হঠাৎ মনে হলো করিডোরে কেউ দাঁড়িয়ে আছে, আমি যখনই পিছন ফিরে তাকালাম দেখলাম না, কই কেউ তো নেই। বা আমি শুয়ে আছি, হঠাৎ মনে হলো আমার পাশে এসে কেউ শুলো, পাশ ফিরে দেখলাম না, কেউ নেই। বা কিচেনে রান্না করছি, রান্না করতে করতে মনে হলো যে দরজা দিয়ে কেউ একজন উঁকি মারছে, আমি সঙ্গে সঙ্গে টার্ন অ্যাবাউট করার পরে দেখলাম যে না, কেউ নেই। তো এই রকম ধরনের কিছু। তখন বউটা মানে খুব চমকে গিয়ে আমাকে বললো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার হাজবেন্ডের সাথেই এই জিনিসটা হয়, আপনি কি করে বুঝলেন? তাহলে আমি বুঝলাম বলেই তো আমি তান্ত্রিক, তা তুমি সাধারণ মানুষ আমার সাথে যোগাযোগ করেছো। তো ওরকে তখন আমি বললাম তোমাদের বাড়িতে একটা ডিস্টার্ব আছে। তখন ও বলল যে ম্যাম আপনি কবে আমাদের বাড়িতে আসবে, আমরা যেহেতু বাস্তু ভিজিট করি। তো এবার তখন আমি বললাম যে ঠিক আছে, আমাদের যেহেতু পরপর শিডিউল থাকে, তো আমার শিডিউলটা আমি একটুখানি দেখে নিয়ে আমি ওকে বললাম এই ডেটে আমি ফাঁকা আছি। তো সেই ডেটে আমি যাওয়ার পরে ওদের পুরো বাস্তুটা একদম ভালো করে দেখার পর, আর সব থেকে মজার ব্যাপার তোমাকে কৌশিক এখন বলছি, এখন না যারা পৌরোহিত্য করে তারাও বাস্তুবিদ। হ্যাঁ, মানে বইয়ের প্রথম পাতা পড়ে আর শেষ পাতা পড়লে তারা সবাই এখন আমরা সব জানি, সেই বিদ্যা সম্পর্কে পারদর্শী, স্পেশালিস্ট, আবার নামের আগে বাস্তু স্পেশালিস্ট, তন্ত্র স্পেশালিস্ট, হ্যাঁ অ্যাস্ট্রোপামিস্ট, মানে সবকিছু। আমি তো যতদূর জানি যে একটা জীবন যথেষ্ট না কিছু শেখার জন্য। স্পেশালিস্ট হতে গেলে আমরা সেই বিষয়টা নিয়ে সারা জীবন পড়লেও স্পেশালিস্ট হতে পারবো না, বাট এখন আমরা সবাই সবকিছু স্পেশালিস্ট। বাড়িতে লক্ষ্মী পুজো করতে আসছে, তাকে বলে গেল এই তুমি এই দিকে উত্তর দিকে, উত্তর পূর্ব দিক, ঈশান কোণ, ভগবানকে রাখো লাল কাপড় বিছিয়ে। সে লাল কাপড় বিছিয়ে ভগবানকে রেখে মুখ থুবড়ে পড়ে গেল। হ্যাঁ, তার বাড়িতে বিপদ আসলো, কারণ ওখানে লাল যাবে না, নর্থ ইস্ট জলতত্ত্ব, ব্লু কালার যাবে। তো এই রকম ভাবে চলতে চলতে তো আমি তার বাড়িতে গেলাম। তো গিয়ে আমি নানান রকম দেখো, বললো হ্যাঁ এরকম, এই একে এনেছি, ওকে এনেছি, তাকে এনেছি, বলে কিন্তু এই ব্যাপারগুলো, মানে আর জানো তো রাত্রিবেলা আমার হাজবেন্ড রীতিমতো আলো জেলে শোয়। মানে অত বড় লোকটা যে চাকরি করে সেই লোকটা, এবং বাড়িতে একটা ডগি আছে ওদের, হ্যাঁ, যে তার ছেলে বড় হয়ে গেছে, সেই ভদ্রলোক বাড়িতে ভয় পাচ্ছে। বাড়ির বাইরে বউ বেরোলে সে অপেক্ষা করে বউ কখন আসবে, কিছুক্ষণ ছাড়া ছাড়া ফোন করে, মানে কতখানি ভয় পায়। তারপরে তো আমি যখন তার বাড়িতে গেলাম, পার্টিকুলার একটা জোন তাকে আমি বললাম যে এই জোনটাতেই ডিস্টার্ব আছে। তো তখন সে বলে হ্যাঁ হ্যাঁ, আমি না এই জায়গাটাতেই আমার জানি কেমন গা ছমছম করে। সে যে ভূত দেখছে তা না, দেখো ভূত এভাবে দেখা যায় না। হ্যাঁ, আমাদের ইমাজিন করে নিয়ে আমাদের ইমাজিনেশনের মধ্যেই আছে যে ভূত মানে সাদা কাপড় পরে দাঁড়িয়ে রয়েছে, হি হি করে হাসছে, এরকম। বাট নট, মানে এরকম কোনো ব্যাপার নেই যে ভূত মানেই ওরকম ভাবে। ভূত একটা অস্তিত্ব, একটা ফিলিংস, একটা ঠান্ডা ঠান্ডা কিছু ফিল করছো তুমি, বা কিছু এরকম মনে হলো কিছু দেখলাম, মনে হলো কিছু দেখলাম একটা না, কথায় বলতে গেলে এনার্জি, একটা এনার্জি। আমি যদি ভগবানকে বিশ্বাস করি তাহলে আমাকে কিন্তু ভূতকেও বিশ্বাস করতে হবে। হ্যাঁ, কারণ অনেকে এখানে বলবে যে ভূত ট্রুত বলে কিছু হয় না, ধরে নিলাম কিছু হয় না। আমি এখনো অপেক্ষা করি আমার কাছে একটা ভূত আসুক, আসলে আমি তাকে দিয়ে কিছু কাজ করাবো। হ্যাঁ, সবসময় যে গুড সোল ব্যাড সোল আসবে তা না, আমি একটা গুড সোলকেও ইনভাইট করতে পারি। তো সেই জায়গা থেকে সবসময় ভূত মানে তোমার ক্ষতি করবে তা না, বাট হ্যাঁ তুমি যে সোলটাকে ডাকছো সেই সোলটাই আসছে কিনা এখানে একটা বিষয় আছে, কারণ প্ল্যানচেটে কিন্তু এই জিনিসগুলোই ধরা পড়ে।
তো এইখানটাতে আমি যখন ভদ্রলোকের বাড়িতে গিয়ে এইসব বিষয়গুলো বললাম, তখন ভদ্রলোক বলল, ম্যাম একদম এগুলো আমি ফিল করি। তখন আমি ভদ্রলোককে বললাম যে ঠিক আছে, আপনার বাড়িতে আমি যদি একটা যজ্ঞ করি, আপনি কি পারমিশন দেবেন? এবং তার জন্য কিন্তু আপনাকে পে করতে হবে। আমি একদম পরিষ্কার কথা বলতে ভালোবাসি। তো ভদ্রলোক বলে, হ্যাঁ আপনার যা পেমেন্ট আপনি সেটাই নেবেন। তো আমি একটা দিন দেখলাম, দেখে আমি তার বাড়িতে একটা যজ্ঞের ব্যবস্থা করলাম, এবং তার একটা মাঝখানের একটা ঘর ছিল, সেই ঘরটাতে বসে আমি যজ্ঞ করছি, এবং গণেশ চতুর্থীর পরে আমি যজ্ঞে বসেছি। মানে গণেশ চতুর্থী চলে গেছে তার বেশ কিছুদিন পরে। এবার তার ফলে কি হয়েছে, ওদের বাড়িতে না ওই ঘরটাতেই টুনি টুনি অনেক কিছু লাগানো ছিল। এবার আমি যজ্ঞে বসলাম, ভালো কথা। এবার আমি বসেছি, তখনও আমি কিছু টের পাইনি। তারপরে যখন যজ্ঞ শুরু হলো, চলছে, হঠাৎ আমি লক্ষ্য করলাম ঠিক যেই ঘরটাতে বসে আমি যজ্ঞ করলাম, এটা একটা অদ্ভুত ব্যাপার হলো, সেই ঘরের ইলেকট্রিসিটি কিচ্ছু চলছে না। চলবে না বলতে তো একমাত্র লাইটই জ্বলে, পাখা বা এসি এগুলো তো যজ্ঞ করলে চলে না। তো কিছুই, মানে লাইট, কোনো লাইট চলছে না, টুনিগুলো অবধি জ্বলছে না। কিন্তু পাশের ঘরে, করিডোরে, ওয়াশরুমে, কিচেনে সব জায়গার আলো জ্বলছে। আমরা যখন যজ্ঞে বসি আমরা বলি সারা বাড়ি আলো জ্বেলে দাও, জানলা দরজা খুলে দাও, কারণ পজিটিভ এনার্জিটা, আমরা যখন যজ্ঞ করি তখন আগুন জ্বলে গেলে আগুনের যে পজিটিভ এনার্জি, তারপরে যে স্মোকটা তৈরি হয়, মানে আমি যে যে জিনিসগুলো দিয়ে আহুতি দিচ্ছি, সেই স্মোকটা ইনহেল করলে পরে আমাদের শরীরে অনেক উপকার আসে। এবং তারপরে আমি যে মন্ত্রটা উচ্চারণ করছি, ধরো আমি চণ্ডীর মন্ত্র যদি উচ্চারণ করি বা আমি মহামৃত্যুঞ্জয় উচ্চারণ যদি করি, এই যে উচ্চারণের মধ্যে যে ভাইব্রেশন, ওং ত্রম্বকং জয়ামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর মুক্ষীয় মামৃতাৎ ওং জুং স্বাহা, এই যে মন্ত্রের আমার উচ্চারণ, এটার একটা ভাইব্রেশন আছে, এই ভাইব্রেশনটাই তো আমার সারা বাড়িতে ছড়াবে, বা আমার কান দিয়ে ঢুকলে পরে আমার শরীরে ঢুকবে। তো এই ভাইব্রেশনটা তো আমাকে ইনপুট করতে হবে। আমি যখন যজ্ঞটা শুরু করে চলছে তখন দেখলাম সব বন্ধ হয়ে গেল, আর কুকুরটা না একটা অস্বাভাবিক চিৎকার করছে। এবার এরা তো সবাই বসে রয়েছে, আহুতি দিচ্ছে হাতে। এবার আলোটা যখন নিভে গেল তখন আমি বুঝলাম যে কিছু একটা গন্ডগোল হবে। আমি তাদেরকে শুধু, কারণ আমরা যজ্ঞ শুরু করলে যজ্ঞ মাঝপথে বন্ধ করতে পারি না, তখন আমি তাদেরকে বললাম কিচ্ছু হবে না, সবাই চুপ করে আহুতি দাও। এবার আমি দেখতে পাচ্ছি ঠিক আমার সামনের দরজাটার কাছে একটা স্মোক, মানে একজন কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা একটা স্মোকের অবয়ব নিয়েছে, মানে ধুঁয়ো ধুঁয়ো মতো এরকম দাঁড়িয়ে, আর কুকুরটা না ওইদিকে তাকিয়েই চিল্লিয়ে যাচ্ছে। তো আমি তো ভাবছি তুমি যেই আসো চেঁচাও, আমি আমার কাজ করেই উঠবো। আমি সঙ্গে সঙ্গে চণ্ডী ধরলাম। হ্যাঁ, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। আমি শুরু করলাম, আস্তে 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 দেখা গেল আলোটা পট করে জ্বলে উঠলো। ততক্ষণ কিন্তু, এবার তুমি বললে তাহলে ম্যাম আপনি কি অন্ধকারে বই পড়ছিলেন বা যজ্ঞ করছিলেন? না, অন্ধকারে না, যজ্ঞের আগুন, যজ্ঞের আগুনটাই তো আমার কাছে অনেকখানি। তো সেইটা পুরো ঘর অন্ধকার ছিল, কিন্তু তারপরে দেখা গেল যখন আমি চণ্ডীটা ধরলাম আলোটা জ্বললো। এইবার তারপরে তো সব, তারপরে নর্মাল হাওয়ান টাওয়ান হলো। তারপরে যখন শেষ হয়ে গেল সবকিছু করে, এবার ভদ্রমহিলা বলছে দিদি কি হলো এটা? তাহলে কিছু একটা হলো, যাই হোক, কিছু কি হলো অত ভাবতে হবে না, ঠিক আছে যা হলো। বললো দিদি আমি না জানো তো এরকম একটা, কিরকম একটা ফিল হলো, এরকম বাঁদিকে মাথা ঘুরিয়ে দেখছি একটা স্মোকের মতো কে একজন দাঁড়িয়ে আছে। না না, ওটা তোমার মনের ভুল, ক্লায়েন্টকে আমরা কখনো ভয় দেখাতে পারি না। হ্যাঁ, এবার আমি তো বুঝলাম। এবার আমাদের কি হয়, নিজস্ব কাজগুলো এখন তো প্রমোশন সবকিছুতেই, তো ইউটিউবেও বেরোয়, সবকিছুতে আমার ছবি উঠেছে, সবকিছু উঠেছে। অনেক কিছু না সূক্ষ্ম চোখে তুমি যেটা স্থূল চোখে দেখতে পাবে না, সেগুলো সূক্ষ্ম চোখে তুমি দেখতে পারবে। আর সূক্ষ্ম চোখ হচ্ছে ক্যামেরাতে অনেক কিছু ধরা পড়ে। তো ওই স্মোকটা যেটা, এবার আমি বাড়িতে এসে, আমরা প্রত্যেকটা হাওয়ানের পরেই আমি নুন জলে স্নান করি, সেটা শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক, বর্ষাকাল হোক, আমাদের করতে হয়, কারণ অনেক নেগেটিভ এনার্জি আমাকে অ্যাবসর্ব করতে হয়। নুন নাকি সন্দক লবণ, যেটা না এরকম কোনো ব্যাপার নেই, টাটা সল্টও হতে পারে, যে কোনো সল্ট, বাট সল্ট হতে হবে, সেটা আমরা স্নান করি। তো স্নান টান করে উঠেও আমার ডিনার কমপ্লিট করে আমি শুয়েছি।
তো শোয়ার পরে মোবাইল দেখছি, সবকিছুই করছি, এপাশ ওপাশ করতে করতে হঠাৎ আমার মনে হলো আমার পাশে না একটা মুখ, শুধু মুখ, আর ওই রকমই একটা মুখ আমার দিকে এমনি করে তাকিয়ে আছে। তো আমি প্রথমে তাকিয়ে ওরম ভাবে দেখে আমি ভাবলাম ইলিউশন, এছাড়া আর কিছুই না, কারণ আমি চট করে ভয় পাই না, আর আমি চট করে কিছুকে বিশ্বাস করি না। তো আমি ওরকম দেখার পরে আবার আমি পাশ ফিরে শুয়ে আবার আমি, এখন তো আমরা সবাই লেট নাইট মোবাইল ঘাঁটি, মোবাইল দেখছি, আবার দেখছি ওরকম একটা মুখ আমার দিকে এমনি করে তাকিয়ে আছে। তখন আমি আমার হাজব্যান্ডকে ডাকি, ডেকে বলি যে এরকম এরকম ব্যাপার। তখন বললো ও কিছু না, তো সব তুমি বাদ দাও, তুমি চোখে মুখে জল দাও, ফ্রেশ হয়ে এসো, এসে একটা স্লিপিং পিল খাও, খেয়ে ঘুমিয়ে পড়ো, কিচ্ছু হবে না। তো আমিও ওরকম, কারণ আমি যে বললাম আমি চট করে ভয় পাই না, তো আমি এসে আমি শুয়ে পড়লাম। পরদিন সকালবেলা চা খেতে খেতে আমি আমার হাজবেন্ডকে বললাম, কাল যে ছবিগুলো উঠলো আমাকে তো ছবিগুলো দেখালে না। বলে হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। তুমি বিশ্বাস করবে না কৌশিক, ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ দেখি ওই মুখটা ধোঁয়ার মধ্যে, হোমের ধোঁয়ার মধ্যে ওই মুখটা আমার বোঝা যাচ্ছে, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আমার ক্লায়েন্টকে ছবিটা ফরওয়ার্ড করলাম, করে বললাম, তখন আমার ক্লায়েন্ট মানে ভদ্র মহিলা আমার ক্লায়েন্ট ছিল, ভদ্রলোক তো আমার ছিল না ক্লায়েন্ট, কিন্তু পরে হয়ে গেছিল। তো ভদ্র মহিলা দেখে বলছে কি দেখাচ্ছ দিদি তুমি? আমি বললাম হ্যাঁ এটা কালকে আমার বাড়িতে আমাকে দেখা দিয়েছে। তোমার হাজবেন্ডের অবস্থা কি বলো? বললো না আমার হাজবেন্ড জানো তো অনেক গুড এনার্জি, গুড ফিল এগুলো করছে। এবং তারপরে আমি বললাম তোমার হাজবেন্ডকে দেখাও তো। তো হাজবেন্ড দেখে বলছি এইটা, এই মুখটাই তো ওখানে দাঁড়িয়েছিল। এই রকম ঘটনা, এবং এখনো তাদের বাড়িতে কোনো অসুবিধা হয় না। এবং ওদের ফ্ল্যাটে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা পার্টে একজন করে 50 আপ লোক মরে যাচ্ছিল, এরকম 3টে বিল্ডিং এ হয়েছে। 4 নম্বর বিল্ডিং ছিল ওইটা। এবার ভদ্রলোক ওই ভয়তেই আমাকে ডেকেছিল। এখনো সে ভদ্রলোক প্রায় 3 বছর ক্রস করে গেছে, ভদ্রলোক দিব্যি চাকরি বাকরি করছে, পুনে থেকে ঘুরে আসলো, এসে এইরকম এক মানে অভিজ্ঞতা, ভৌতিক অভিজ্ঞতা এরকম অনেক কিছু আছে। কিন্তু আমি যদি নিজেই ভয় পাই তাহলে আমি ক্লায়েন্টকে সাহস দেবো কি করে? ঠিকই। আর ম্যাম আপনার চেম্বার কোথায় কোথায় আছে যদি একটু বলেন দর্শক। হ্যাঁ, আমার চেম্বার আছে রাসবিহারী রাধুবাবুর চায়ের দোকান, তার জাস্ট অপোজিট দিকেই আছে। তারাপীঠে আছে, আর তারাপীঠে বিনাপানি ডিলাক্স 1-এ আমি থাকি, বসি। আর একটা হচ্ছে শিয়ালদাতে আছে, শিয়ালদা একদম ছবি ঘর, খুব ফেমাস জায়গা, তার কাছেই আছে। এই 3টে জায়গাতে আছে। এটা কি মানে কবে কবে কোথায় একটু যদি বলে দেন তাহলে সবাই সেরকম ভাবে কন্টাক্ট করতে পারে। বুধবার দিন আমি রাসবিহারীতে বসি, আর তোমার শনিবার দিন আমি বসি শিয়ালদাতে। আর যে শনিবার আমি তারাপীঠে থাকি সেই শনিবার আমার এখানে বসা হয় না, আর আমার অনলাইন বুকিংও হয়, কারণ আমার অনলাইন ফোন নাম্বার যেটা দেওয়া আছে সেখানে কন্টাক্ট করলে আপনার সব রকম সুবিধা পেয়ে যাবেন। একদম, যারা বিশ্বাস করে, যারা ভরসা করতে পারবে, যাদের মনে হবে যে আমি ঠিক কথা বললাম, তারা অবশ্যই আসবেন, কাজ করাবেন, দেখবেন আমি কিরকম। আর আমরা একেবারেই শেষের দিকে আছি ম্যাম, লাস্টে একটা যদি যে কোনো আপনার পছন্দের যদি কোনো ঘটনা বা কোনো বিষয় নিয়ে আপনি কথা বলতে চান তো রাখতে পারেন। অবশ্যই। দেখো, ঘটনা যদি বলতে চাও তাহলে হচ্ছে একটি মেয়ের বিয়ে হচ্ছিল না, আর ঠিক এই মেয়েদের বিয়ে হচ্ছিল না মেয়েটির। হ্যাঁ, কিন্তু মেয়েটি যথেষ্ট পরিমাণে সুন্দরী, এবং শুধু সুন্দরী না, মেয়েটি শিক্ষিত। মেয়েটি শিক্ষিত, আজকালকার মেয়েরা কেউ মূর্খ হয় না, তবুও মূর্খ মানুষ খুব কমই দেখা যায়, কিন্তু মেয়েটি শিক্ষিত। আর এখন তো সব ভালো ভালো জায়গায় এস্টাবলিশড। হ্যাঁ, মেয়েটি ভালো জায়গায় আইটি সেক্টরে ওখানে চাকরি করছে, সবকিছু, কিন্তু মা বাবার পয়সা আছে, ফ্ল্যাট আছে, সব গাড়ি আছে, সব আছে, কিন্তু মেয়েটার বিয়ে হচ্ছে না। হ্যাঁ, তো দেখা গেল মেয়েটির চার্ট দেখে, এটা আমি অনলাইন করেছিলাম, মেয়েটির চার্ট দেখে নিয়ে দেখা গেল যে মেয়েটির বিয়েকে বেঁধে রাখা হয়েছে। হ্যাঁ, বেঁধে রেখেছে কে, কিরকম, সেটা আমরা কাজ করার পরে, ওই যে বললাম স্থূল চোখ আর সূক্ষ্ম চোখ, ক্যামেরা হচ্ছে আমাদের ধরিয়ে দেয়। তো সেই জায়গা থেকে আমরা কিছু লেটার পাই কাজ করার পরে। হ্যাঁ,
হ্যাঁ, যে কে তোমার সাথে এরকম ধরনের কাজ করেছে। তো যদি তুমি ঠিক মতো কাজ করো তাহলে তুমি অবশ্যই তুমি হিন্ট পাবে যে মহিলা তোমার ক্ষতি করেছে না পুরুষ ক্ষতি করেছে, তোমার কাছের লোক ক্ষতি করেছে না দূরের লোক ক্ষতি করেছে। তুমি প্রেডিকশন যদি ঠিক মতো করতে পারো 100% তুমি রেজাল্ট পাবে বা 100% তুমি জানতে পারবে। এবং সেই মেয়েটি আমাকে বলছে ম্যাম আমার এরকম হচ্ছে না, বিয়ে হচ্ছে না। মেয়েটির বাবা চিন্তিত, স্বাভাবিকভাবেই মা বাবা চিন্তিত। স্বাভাবিক এটা। তো সেই জায়গা থেকে মেয়েটির আমি বলে দিই যে কে এরকম, কারণ যে কম্বিনেশন আসে চার্টে তাতে দেখা যায় কোনো মহিলা ওকে ইনজিওর করেছে, মানে মহিলা বিয়ে বেঁধে রেখেছে কোনো। তারপরে তার কাজ করা হয় অবশ্যই। এখন মেয়েটি একটি সন্তানের জননী, বাহ, চাকরিও করছে প্লাস তার ছেলে হয়েছে। সে এসেছে, এরকম প্রচুর প্রচুর ঘটনা আছে যেগুলো তোমার মানে এই অনুষ্ঠানে হয়তো শেষ হবে না। একদমই ক্লায়েন্ট টু বি কন্টিনিউড রাখবো। একদম ভবিষ্যতে আমরা একসাথে আবার কাজ করবো ম্যাম। একদম আর আপনাদেরকেও বলছি এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। নাম্বার তো দেওয়াই আছে। আর ম্যামকে এটা মানে প্রশ্ন না, এটা একটা হ্যাঁ, ফিডব্যাক হ্যাঁ। যে কে পডকাস্টে আপনি প্রথম পডকাস্ট করছেন বলতে গেলে। আমি ফার্স্ট পডকাস্ট, আমার কে পডকাস্ট। হ্যাঁ, তো কেমন লাগলো পডকাস্ট? কৌশিককে ভীষণ ভালো লেগেছে, অন ক্যামেরা অফ ক্যামেরা খুব সাবলীল আর খুব সুন্দর কথা বলে, খুব মজার কথা বলে, কম হাসে বেশি, আর খুব সিম্পল, ভীষণ আমি সিম্পল। আমার বলিনি ম্যাম, আমার কে পডকাস্টের ব্যাপারে পডকাস্টটা কেমন লেগেছে? আমি জানি আমি সুইট, ভালো দেখতে। পডকাস্ট আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, আমি ফ্রিলি কথা বলতে পেরেছি। অডিয়েন্সের কেমন লেগেছে সেটাও অডিয়েন্স জানাবে, একদম কমেন্টে জানাবে। আর যদি মনে হয় ভন্ডামি অবশ্যই বলবে, হ্যাঁ যদি মনে হয় আপনি ঠিক বলছেন তাহলে সেটাও কিন্তু বলবেন। কমেন্ট করতে হবে, আর কি ধরনের ভিডিও চাইছে সেটা জানতে হবে, আর জানতে গেলে তো ফলো করতেই হবে, লাভ লাইক রিয়াকশন তো দিতেই হবে। থ্যাংক ইউ ম্যাম, আমার অনেকটা কাজ হয়ে গেল, মানে আমার কিছু বলার নেই। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আর আজকে আমাদের গেস্ট দেবযানী ম্যাম, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার। হ্যাঁ।